দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষের আয়োজনে। আপনারা এর মধ্যে জেনেছেন খালেদা জিয়া চিকিৎসা চলছে এভার কেয়ার হাসপাতালে এবং আজকে বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল অবস্থানে চলে গেছেন অন্তত গত রোববার থেকে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। আসলে তিনি কেমন আছেন সেই বিষয়টি জানার চেষ্টা করব। আজকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগের ডাক্তার আহমদ সামি আল হাসানকে। আর তার কাছ থেকে জানবো সে খালেদা জিয়া এই মুহূর্তে শারীরিক অবস্থা আসলে কেমন সেই বিষয়টির বিস্তারিত। এসব নিয়ে আ আমাদের আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। চলে যাচ্ছি আজকের বার্তা কক্ষের অতিথির কাছে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আহমদ সামি আল হাসান। আপনাকে স্বাগত। জি, আপনাকেও স্বাগতম এবং ধন্যবাদ। ১ম এ জানতে চাইবো খালেদা জিয়া একই সাথে ১ম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন। মানুষের আগ্রহের কেন্দ্রে খুব স্বাভাবিকভাবেই। কিন্তু তার চিকিৎসা নিয়ে অনেক মানুষের আগ্রহ। অনেকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছেন। আ কিন্তু আসলে তিনি কেমন আছেন বা তার শারীরিক অবস্থাটা যে বিষয়গুলো গণমাধ্যমে এসেছে বা আপনি জানেন, সেখান থেকে মানে কোন পর্যায়ে আছেন? ধন্যবাদ। আসলে ১ম এ একটা ব্যাপার ক্লিয়ার করি। আ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া দেশের আসলে গণমানুষের নেত্রী এবং এটা খুবই স্বাভাবিক যে উনার স্বাস্থ্যের ব্যাপার নিয়ে সবাই দেশ জুড়ে একটা উদ্বেগ কাজ করবে। এটা অস্বাভাবিক কিছু না। আর আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে আমরা জানি যে আমাদের প্রিয়জন বা প্রিয় মানুষ কেউ অসুস্থ হলে দেখা যায় যে আমরা একটু হাসপাতালের সামনে ভিড় করি। আর সেখানে তার ক্ষেত্রে তো সেটা হবেই। তো আসলে এটা দীর্ঘদিন আমি একটু বলে নিতে চাই, যদিও আমি কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার যে চিকিৎসক প্যানেল তার কিন্তু সরাসরি সদস্য না। তারপরও পেশাগত আ যোগাযোগের কারণে কিছু আ খবর বা কিছু তথ্য হয়তো আমাদের কাছে আসে। কিন্তু যেটা আমি বলতে চাই যে আসলে ম্যাডাম জিয়া আ বয়স্ক একজন মানুষ এবং অনেক ধরনের রোগে আক্রান্ত ছিলেন। ফলে সেগুলির একটা জটিলতা নিয়েই কিন্তু তিনি হাসপাতালে এর আগেও ভর্তি হয়েছেন, এবারও ভর্তি হয়েছেন। তো এবার হয়তো আ তার যেই জটিলতাটা একটু বেশি, তার শারীরিক অবস্থার স্থিতিশীলতাটা একটু কম। কিন্তু তারপরও একটা জিনিস আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে উনি ওইখানে বাংলাদেশের প্রেক্ষাপটে তো বটেই এবং আ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু অনলাইনের মাধ্যমেও সংযুক্ত আছেন। ঠিক আছে? তো আসলে এখানে সর্বোচ্চ যেই চিকিৎসাটা গ্রহণ করা সম্ভব অ্যা সেটাই বা দেয়া সম্ভব সেটাই কিন্তু এনশিওর করা হচ্ছে। তবে এই ক্ষেত্রে আমাদেরকে আসলে একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ? আমরা আসলে এই ১ ঘন্টা বা ২ ঘন্টার মধ্যেই বলতে পারব না যে উনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে। কারণ এই বয়স্ক একজন মানুষ মানুষের ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের যার comorbid ডিজিজ আছে। তো সেক্ষেত্রে এই শারীরিক অবস্থার স্থিতিশীলতা সেটা প্রতিনিয়ত কিন্তু একটু পরিবর্তন হয়। হয়তো আপনি রাত ৮ঃ০০ বাজে যেটা জানলেন, আবার রাত ৯ঃ০০ বাজে সেটা থেকে পরিবর্তিত হয়ে উনি হয়তো একটু উন্নত হলেন। আবার দেখা গেল ৯:৩০ হয়তো একটু অবনতি হলো। এখন এগুলির আসলে চুলচেরা বিশ্লেষণ এগুলি খুবই টেকনিক্যাল ব্যাপার। জি। এখন এটা যদি আমরা ওইভাবে চুলচেরা বিশ্লেষণ করতে যাই সেটা আসলে একটা ভুল বার্তা ছড়াবে। তো আমার আসলে যেটা থাকবে যে হ্যাঁ, অ্যা অ্যা ম্যাডাম খালেদা জিয়া একটা শারীরিক যেই অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা অবশ্যই ক্রিটিক্যাল কিন্তু অ্যা তিনি সর্বোচ্চ চিকিৎসা পরিষেবার মধ্যেই আছেন এবং আমি তো জানি যে শুধু দেশে না সারা আ বিশ্বেও আপামর যারা বাংলাদেশী জনগণের দোয়ার মধ্যে আছেন। তাই আমি বলব যে একটু আপনারা কাইন্ডলি ধৈর্য ধরুন। যেকোনো আসলে গুজবের আমাদের কান না দেওয়াই ভালো। আমাদেরকে আসলে ধৈর্য ধরতে হবে যে উনার চিকিৎসার আউটকামটা আসলে কি না হবে। নিশ্চয়ই হুম, ধৈর্য ধরতে হবে। হুম। কারণ চিকিৎসা চলছে এখন। জি, কিন্তু চিকিৎসা চলছে। বেশ কিছু জিনিস আলোচনায় এসেছিল। জি, যেমন বেগম খালেদা জিয়াকে এর আগেও দেশের বাইরে চিকিৎসা নেয়ার বিষয়ে জি, কথা হয়েছে। জি। নেয়া হয়েছিল আপনি জানেন ৪ মাস লন্ডনে ছিলেন জি, তিনি। জি ছিলেন। এবারে যে পরিস্থিতি শোনা যাচ্ছিল মাঝে একটা প্রেস ব্রিফিং এ বলা হয়েছিল যে তার শারীরিক অবস্থা এমন অবস্থায় নেই যাতে তাকে বিদেশে নেয়া যায়। সেইটা আসলে আ বিদেশে নেয়াটাই জরুরি নাকি এখানে থেকে যে চিকিৎসা চলছে সেইটা ঠিকভাবে হওয়া? কারণ এর মধ্যে আপনি নিশ্চয়ই জেনেছেন জি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অ্যা এই মুহূর্তে চীনের ডাক্তাররাও জি, যুক্ত আছেন। জি। সেক্ষেত্রে আসলে আসলে বিদেশে নিয়ে যাওয়াটাই আসলে এটা আপনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন। আসলে উনাকে বিদেশে নিয়ে যাওয়াটা যে খুব জরুরি তা কিন্তু না। আসলে যেটা একটা কথা যে উনার যে শারীরিক অবস্থা সেখানে চিকিৎসাটা উনি গ্রহণ করতে পারছেন কিনা?
উনার শরীর সেটা রেসপন্স করছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট অ্যাকচুয়ালি। এবং গতকাল কিন্তু রেসপন্স উনি করেছিলেন। তো এখন আসলে যেহেতু অনলাইনের বিভিন্ন ধরনের ওষুধ বলেন বা ফেসিলিটিস বলেন, এটা বাংলাদেশেই কিন্তু এরেঞ্জ করা সম্ভব। তাই সেখানে যারা বিদেশি এক্সপার্ট আছেন তাদের সহায়তা নিয়ে এই চিকিৎসাটা নিশ্চিত এখানেই করা যাবে। ঠিক আছে? আচ্ছা। তারপরও যদি ওনার শারীরিক অবস্থার একটু, কারণ আপনি যেটা বললেন যে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য এটা একটা লম্বা ট্রাভেল, হুম, একটা অনেক লম্বা জার্নি। সেই জার্নিটা করার জন্য কিন্তু একটা মিনিমাম ফিটনেস লাগে। যেমন আমরা যখন একটা ক্রিটিক্যাল অপারেশন করতে যাই, যত ক্রিটিক্যাল অপারেশনটা যতই জরুরি হোক না কেন, তার আগে কিন্তু আমরা দেখি পেশেন্ট অপারেশনের জন্য ফিট কিনা। হুম, ইস হি অর শি ফিট ফর দ্য সার্জারি? মানে উনি সার্জারিটা নিতে পারবেন কিনা? ঠিক তেমনি হুম। ম্যাডাম জিয়ার শারীরিক অবস্থা, এই ফিটনেসটা খুব জরুরি যে উনি অতটুকু ট্রাভেল করে যেতে পারবেন কিনা। কিন্তু সেটারও তো আসলে বিকল্প ব্যবস্থা তো আছেই। যেটা আপনি বললেন যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চাইনিজ ডক্টর প্যানেল অলরেডি এটার যুক্ত সাথে আছেন। যুক্ত জি, আছেন এবং অনেক ধরনের অ্যা অ্যা ইয়ে মানি ফ্যাসিলিটিস এখানে প্রোভাইড করা হচ্ছে। ইভেন আমি একটু শেয়ার করতে চাই। জি। আমি যখন বিরোধী দলে যখন সেই আওয়ামী লীগের সময় যখন তার উপর নির্যাতন চলছিল, তখনও একবার তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং উনাকে তখন এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তখন তো আসলে অনেক ধরনের রাষ্ট্রীয় বাধা ছিল উনার চিকিৎসার জন্য। জি। তখন এক ধরনের আমার মনে আছে যে ক্যাপসুল এন্ডোস্কোপি একটা করা খুব প্রয়োজন ছিল। সেই ক্যাপসুল এন্ডোস্কোপি ওইটা মানি কোনোভাবেই সংগ্রহ করা যাচ্ছিল না বা সংগ্রহের পথে বাধা দেওয়া হচ্ছিল। কিন্তু আ আ বাংলাদেশের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা ঠিকই সেই ক্যাপসুল এন্ডোস্কোপিটা আ প্রোভাইড করিয়েছিলেন। করিয়েছিলেন কিন্তু। আচ্ছা। উনারা সেই সময়ের শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে নিজস্ব ব্যবস্থাপনা। আর সেখানে এখন তো আরো অনুকূল পরিবেশ। এখন তো সেই রাষ্ট্রীয় বাধা নাই। বরং হুম। সরকার ইভেন আপনার প্রধান উপদেষ্টাও কিন্তু তার বড় সহযোগিতা রয়েছে। সহযোগিতার হাত হুম। প্রসার করে জি। রেখেছেন। তাই আমার ধারণা যে এইখানে থেকে যদি উনার একটু স্থিতিশীল হয়ে উনি যদি ফিট হন, তখন হয়তো বিদেশে নেওয়ার কথা আ চিন্তা করা যেতে ট্রাভেল পারে। করলে মানে হ্যাঁ, কাউকে এত দীর্ঘ সময় না, জার্নি করালে অবশ্যই শারীরিক ধকল একটা হয়। সেটি অবশ্যই। সেটি একটি বাস্তবতা। কিন্তু এর আগে আমরা দেখেছি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার কথা, হুম, যেটাতে নিলে হয়তো এই ধরনের রোগীকে নেয়ার ক্ষেত্রে সুবিধা হয়। আরেকটা হচ্ছে অন্য সময় আমরা দেখেছি অনেক রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে তাদের সময়ে দেশের বাইরে থেকে হুম। চিকিৎসককে নিয়ে আসা সেই আ সুযোগও তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, সে সুযোগ তো নিশ্চয়ই এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, জি। নিশ্চয়ই সেই সেই প্ল্যানিংটা তাদের মধ্যেও আছে। আমাদের অ্যা অ্যা সেই প্ল্যানিংটা আসছে যে বাইরের দেশ থেকে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য থেকে কোনো ভিজিটিং কনসালটেন্ট এনে তাকে সামনাসামনি পরীক্ষা করে দেখল। তবে এগুলির ক্ষেত্রে আবার একটু আমরা আ আ আ মানে একটা কস্ট বেনিফিট রেশিও, মানে আমি এভাবে বলতে চাচ্ছি যে রিস্ক বেনিফিট রেশিও, ধরেন একজন কনসালটেন্ট এত দূর ট্রাভেল করে আসলেন, অনেকটা সময় লাগলো। সেই জিনিসটা উনি যদি অনলাইনেই দিতে পারেন। যেমন আমাদের কাছেও তো অনেক রোগীরা অনলাইনে কনসালটেশন চায়। জি। কিছু ক্ষেত্রে আমরা করে দিই। আর কিছু ক্ষেত্রে আমরা বলি যে, "না, এটা আপনার অনলাইনে সম্ভব সম্ভব না। না। আপনাকে ফিজিক্যালি আমার কাছে আসতে হবে।" তো এটা নিশ্চয়ই উনারা ওই এনালাইসিস টুকু আ আ অবশ্যই করা হচ্ছে যে, উনি সশরীরে এসে যে একটা চিকিৎসা বা পরামর্শ দিলে কতটুকু লাভ হবে, আর অনলাইনে থেকে যে আমি পরামর্শটা নিলাম, তাৎক্ষণিক পরামর্শ পাচ্ছি। তাৎক্ষণিকভাবে আমি কিন্তু পাচ্ছি। তো এই দুটোর মধ্যে মনে হয় নিশ্চয়ই একটা সমন্বয় করেই করা হচ্ছে। একটা বিষয় যে বাইরে থেকে ডাক্তার নিয়ে আসা বা নিয়ে যাওয়া সেটা একটা বিষয়। এর আগে যেহেতু আ উম আমরা জানি যে লন্ডনে তাকে চিকিৎসার জন্য জি। নেওয়া হয়েছিল এবং সেখানে তার ছেলে এবং বিএনপি নেতা তারেক রহমান সেখানে আছেন। সেক্ষেত্রে একই হাসপাতালের আন্ডারে এবং উনার যদি শারীরিক অবস্থা সেরকম অবস্থায় যায় যে হুম, তাকে ট্রাভেল করানো যাবে, জি। তাহলে সেখানেই নেওয়া হবে আ এইরকম কোনো বিষয় আছে কিনা? এটা আসলে অনেক উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, যেটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। তবে আমার আ আ ধারণা যে যদি উনি ফিট হন ট্রাভেল করার জন্য, তাহলে আসলে উনার যে চিকিৎসক প্যানেলে আমরা জানি যে বাংলাদেশের সেরা যারা চিকিৎসক, যারা আমাদের শিক্ষক ছিলেন, তারাই কিন্তু আছেন। আমাদের ঢাকা মেডিকেল কলেজে যারা শিক্ষক ছিলেন একসময়, বাংলাদেশের যারা সেরা এক্সপার্ট তারা আছেন। তারাই আসলে তখন সিদ্ধান্ত নিবেন যে আমরা কি আচ্ছা, উনি এই মুহূর্তে আছেন এভারকেয়ার জি, হাসপাতালে। জি, কিন্তু চিকিৎসক যেমন বাংলাদেশের বাইরে থেকে অনেক দেশের জি, 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 বিভিন্ন হাসপাতালের। উনার যে রোগ এবং যে বিষয়গুলো সেগুলো তো আপনি জানেন জি, জি, বাইরে জি, থেকে যে উনার জি, জি। বয়সজনিত কারণে নানা রকম সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোর কারণে যে ডাক্তার তারা কি সবাই এভারকেয়ার হসপিটালে নাকি অন্যান্য না, এরা হাসপাতালেরও আছে বাংলাদেশে? এখানে বাংলাদেশের অন্যান্য হাসপাতালেরও আছে এবং অ্যা ম্যাডাম খালেদা জিয়ার যেই চিকিৎসক প্যানেল, কারা একটা তারা? ফিক্সড,
যে যেমন উনার চিকিৎসক দলের প্রধান হচ্ছেন এফ.এম. সিদ্দিক, অধ্যাপক এফ.এম. সিদ্দিকী স্যার। উনি বাংলাদেশের একজন রিনাউন্ড ইন্টারনাল মেডিসিন এবং রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট। তার নেতৃত্বে কিন্তু বিভিন্ন ডিসিপ্লিনের অ্যা হুম, সেরা চিকিৎসকরাই আছেন। যেমন গ্যাস্ট্রোএন্টারোলজির কিউ.এম. মহসিন স্যার আমি যতদূর জানি আছেন, হুম। আরেফিন সিদ্দিক স্যার আছেন। এরকম বিভিন্ন শুধুমাত্র এভার কেয়ারের উনারা তো আছেনই, কিন্তু এর বাইরেও নিজস্ব যে প্যানেল তারাও কিন্তু ওইখানে গিয়ে চিকিৎসাটা দিচ্ছেন। অতএব আমি অ্যা অ্যা কনফিডেন্ট যে এখানে আসলে অ্যা আ চিকিৎস মানে চিকিৎসা পরামর্শ বা কি ধরনের এবং তারা শুধু যে নিজেরা ডিসিশন নিচ্ছেন তা না। তারা ওভারসিজ উনার যারা লন্ডনে যিনি হুম। চিকিৎসার দায়িত্বে ছিলেন, সেই চিকিৎসক টিমের সাথেও কিন্তু তারা কনসালটেশন করছেন। আচ্ছা, একটু আরেকটা ব্যাপারে আসতে চাই। সেটি হচ্ছে বিএনপি নেতারা বিভিন্ন সময় প্রেস ব্রিফিং করছেন। সেখানে আমরা দেখছি যেমন আ এর আগে বিএনপির আহমেদ আজম খান ভাইস চেয়ারম্যান তিনি বক্তব্য রেখেছেন। আজকে তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। সেটাই সর্বশেষ দিকে বক্তব্য আরকি। সেখানে তিনি বলেছেন যে বর্তমানে ভেন্টিলেশন সাপোর্ট এ আছেন। হ্যাঁ, সিসিইউ, আইসিইউ বা লাইফ সাপোর্ট যাই বলেন না কেন যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল অবস্থানে আছেন। যেটি দিয়ে আমি শুরু করেছিলাম। এখন এই যে রোববার থেকে ক্রিটিক্যাল অবস্থায় যাওয়ার কথা বলা হচ্ছে, এটা আসলে অনেকে এটা আসলে ঝুঁকিপূর্ণ তার আভাস কিনা? এটা অনেকে ভাবছেন বা মনে করছেন এবং জানতে চান। না দেখুন, একজন একটা ডিজিজ প্যাটার্ন ধরেন আপনার বা আমার বয়সী, আমরা ধরেন একটা ডিজিজে আক্রান্ত হলাম। এটার যে আউটকাম আবার এই একই ডিজিজেই যদি আমার বাবা বা আপনার মা ওই বয়সে আক্রান্ত হন, তাহলে সেই ঝুঁকিটা কিন্তু বেশি থাকবেই। খুব স্বাভাবিক। বয়স একটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। হুম, আপনাকে যেকোনো ডিজিজ প্রসেস থেকে রিকভারি করার ক্ষেত্রে। জি। তো বেগম খালেদা জিয়া উনি আ একজন বয়স্ক মানুষ এবং বিভিন্ন রোগে আক্রান্ত। তাই উনার তো ঝুঁকির মাত্রাটা নিশ্চয়ই ওই একই রোগে যদি আমি বা আপনি আক্রান্ত হই না মানে তাই হচ্ছে কি প্রেস কনফারেন্স এ যখন বলা হয় হ্যাঁ, যে এ সবাই মিলে ক্লান্তিহীন চেষ্টা করছেন হ্যাঁ, চিকিৎসকরা, হ্যাঁ, বাকিটা আল্লাহ ভরসা। এই এই বাদবাকি হ্যাঁ, আল্লাহ ঠিক। ভরসা। এই বক্তব্যই যখন না এইটা দিয়েছেন আসলে বলতেই হবে। হ্যাঁ, হ্যাঁ। বলতেই হবে এই কারণে যে আসলে আমরাও যখন একটা অপারেশন হুম, করি, রোগীরা বলে কি স্যার ১০০ বা ১০০% কি ভালো হবো? তখন কিন্তু আমি বলতে পারি না যে ১০০% জি। আপনি ভালো হবেন কিনা। এটার গ্যারান্টি তো আমার কাছে নেই। হ্যাঁ, অবশ্যই উনি যেটা বলেছেন সেটা নিশ্চয়ই সার্বিকভাবে উনার বয়স, উনার রোগের মাত্রা সবকিছু নিয়ে বলেছেন। তবে একটা জিনিস কিন্তু আমি যতদূর আসলে অ্যা 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 পত্রিকায় বা আপনাদের মাধ্যমে আসলে যা জি। জেনেছি, বিএনপির থেকে কিন্তু আসলে বলা হয়েছে যে আসলে উনার যেই ইয়েটা প্রকৃত অবস্থার এটার অফিসিয়াল স্টেটমেন্ট বা এটার যে মূল ওইটা কিন্তু দিবেন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সহ তার চিকিৎসক প্যানেলের সদস্যরা। জি। তাই আসলে আমি এখন আসলে দেখি নাই যে হুম। উনাদের দিক থেকে কোনো আ স্টেটমেন্ট বা এ ধরনের কিছু বাইরে কিন্তু আসেনি। পাইনি। হ্যাঁ। এখন ধরেন অ্যাজ এ অ্যা যেহেতু এটা একটা খুব টেকনিক্যাল ইস্যু হুম। এবং একটা টেকনিক্যাল সাবজেক্ট। তো এই ক্ষেত্রে আসলে অ্যা অ্যা আর এর টেকনিক্যাল পারসন এর বাইরে আমার মনে হয় যে উনাদের স্টেটমেন্টটা পাওয়াটা পেলে সেটা আরো আচ্ছা, খুব আপনি চিকিৎসক হিসেবে একটু হুম, আমাদের দর্শকদের জন্য বলবেন জি। যে খালেদা জিয়া আসলে কোন ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, উনার আসলে বেসিক্যালি যেটা আ আছে উনার তো আগে থেকেই আমরা যতদূর জানি ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলি কমন প্রবলেম এগুলিতে ছিলেন। উনার আর্থ্রাইটিস সমস্যা ছিল এবং পরবর্তীতে বলা হয়েছে যে উনার ক্রনিক লিভার ডিজিজ এগুলো হয়েছে। কিন্তু আসলে দেখা যায় যে একটা বয়স যখন বেশি হয়ে যায়, ছোট ডিজিজ গুলিরই বিভিন্ন অর্গানকে ইফেক্ট করে। আচ্ছা। যেটাকে আমরা বলি যে মাল্টি অর্গান ইনভলভমেন্ট। ধরেন হুম। কিডনি, লিভার এগুলিকে জি। ইনভলভ করে। ধরেন আপনার ডায়াবেটিসই হলো কিন্তু সেই ডায়াবেটিসটাই আপনার লিভারকে আক্রান্ত করলো, আপনার হুম, কিডনিকে হুম, আক্রান্ত করলো, আপনার নার্ভকে আক্রান্ত করলো। হুম। এইভাবে আরকি। তো এরকম দেখা যায় যে ম্যাডামের এরকম অনেকগুলি ডিজিজেই আসলে এরকম মাল্টি অর্গান ইনভলভমেন্ট থাকতে পারে। এটা ওই বয়সে খুব স্বাভাবিক। এবং যেটা থেকে এই জটিলতাগুলি তৈরি হয়েছে আরকি। ঠিক আছে? যে অবস্থাটাই এটাকে ঠিক স্পেসিফিক একটা ডিজিজ দিয়ে আপনি মানে ডিফাইন করতে পারবেন না যে উনার এটা হয়েছে। জি। এটার কারণে উনি এটা দেখা যায় যে একটা জেরিয়াট্রিক প্রবলেম ৮০ বছরের কাছাকাছি বয়স এবং বয়সে উনা থেকে বাইরে থেকে যেভাবে দেখা যায়, হুম, আমরা এর আগে দেখেছি যে কিডনি কার্যক্ষমতার হ্রাস, হুম। শ্বাসকষ্টের শ্বাসকষ্ট হ্যাঁ, বিষয় হ্যাঁ। এবং লিভার জনিত হুম, সমস্যাগুলোর কথা শোনা গেছে। হুম। গণমাধ্যমে হ্যাঁ, এই বিষয়ে এটাকেই আসলে মাল্টি অর্গান ইনভলভমেন্ট আমরা বলি আরকি যে জি। আপনার যে ডিজিজ গুলি আপনি হয়তো ৫০-৬০ বছর বয়সে আক্রান্ত হয়েছেন ডায়াবেটিস, প্রেশার এগুলি যখন আপনার বয়স বাড়বে, এই ডিজিজ গুলি একসময় ফ্লেয়ার আপ করবে এবং করে আপনার এই যে হুম, আপনি যেটা বললেন যে জি। কিডনি, লিভার, হুম, লাং এইভাবে মাল্টি অর্গানকে ইনভলভ করবে। তখনই ওই
বিষয়টা একটু জটিল হয়ে যায় আরকি। আমার প্রশ্নটা হচ্ছে জি, যে এই অবস্থাগুলোর মধ্যে এবং উনার বয়স এখন ৮০ বছর জি, এবং এর আগে উনার বন্দি জীবন কেটেছে, নানা রকম সময় অবশ্যই। কেটেছে। সবকিছু মিলে আ এটা ব্যাপারটা এরকম কিনা যে বাসায় থাকলে যে অবস্থায় থাকতেন যে উম যত্নে থাকতেন তার থেকে আপনার সিসিইউ বা আইসিইউ তে থাকলে তার শারীরিক অবস্থাটা একটু স্টেবল বা স্থিতিশীল রাখা সহজ হয়। বিষয়টা কি সেরকম নাকি তার থেকে জটিল অবস্থায়? না অবশ্যই এই ধরনের রোগী যারা পেশেন্ট তাদেরকে কিন্তু আমি একটা সার্টেন সময় পর্যন্ত বাসায় রাখতে পারি। কিন্তু জি, একটু যদি পরিস্থিতির একটু যদি অবনতি হয় তখন কিন্তু উচিত যে আমাকে একটা আ কার্ডিয়াক সাপোর্ট ইউনিট হোক বা একটা মানে একটা সাপোর্ট ইউনিটে থাকার হুম, ফলে উনার মনিটরিংটা অনেক ভালো হয়। যেটা আপনি বাসার সেটআপে কখনোই আপনি করতে পারবেন না। আবার হুম, ম্যাডামের ক্ষেত্রে দুর্ভাগ্যটা দেখেন যে আ উনি কিন্তু মোটামুটি সুস্থ অবস্থাতেই কিন্তু জেলে গিয়েছিলেন। মানে জি, ঐরকম একজন বয়স্ক মানুষকে হুম, আপনি একটা স্যাঁতসেঁতে কারাগারে যেখানে ছিলেন পুরান ঢাকায়, তারপরে কিন্তু উনার অবস্থাটা ডিটেরিয়েট করল। তখন উনি যদি বাসায়ও থাকতেন বা উনাকে যদি বাসার ফেসিলিটিস দিয়েও ধরলাম যে উনাকে হাউস অ্যারেস্ট করল, তাহলে এই ডিটেরিয়েশন টা হতো না। উনাকে যেরকম মানবেতরভাবে রাখা হয়েছিল, সেটা তো তারই শারীরিক অ্যা যে সমস্যাগুলিকে হুম। ফ্লেয়ার আপ করার জন্য একটা ইয়ে হিসেবে কাজ করেছে। তবে আপনি যেটা বলেছেন, এটা কিন্তু একটা কমনই এটা আপনার মা বা আমার বাবা হলেও একটু যদি এই বয়সে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাডভাইস আমি যত বড় ডাক্তারই হই বা যেই হই না কেন, আমি কিন্তু বাসায় রেখে আমি ইয়ে করব না। আমি উনাকে হাসপাতালে নিয়ে থাকুক না ২ দিন, ৩ দিন, একটু অবজারভেশন এ রাখবো। কিন্তু বাসায় রাখাটা অনেক রিস্ক। কারণ বাসায় আমি সেটা যতই তো ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ। বাসায় আমি অনেক কিছুই ব্যবস্থা করতে পারবো। কিন্তু সেটা কখনোই একটা হাসপাতালের চিকিৎসার সাথে সেটাকে আমি কম্পেয়ার করতে পারব না এর আরকি। আগে আমরা দেখেছি হুম, কোনো গুরুত্বপূর্ণ জি, রাজনীতিবিদ বা কারো যদি হুম, অসুস্থতার বিষয় আসে, মানুষ যেমন জানতে চান তেমনি চিকিৎসকরা আ ফ্রিকুয়েন্ট একটু তাদের ব্যাপারে প্রেস ব্রিফিং করেন। হুম, এবারে সেটা দেখছি না। যারা চিকিৎসার আ টিমের মধ্যে আছেন, তারা আপনার পরিচিত এবং তারা অনেকে আপনার শিক্ষক। জি। আ আ এটার কারণটা কি? এটার কারণটা আসলে আমার যেটা মনে হয় যে আসলে পরিচিত আপনি যা বললেন যে রাজনীতিবিদ বা পরিচিত হাই প্রোফাইল ব্যক্তিত্ব তাদের সাথে তো আসলে ম্যাডাম খালেদা জিয়ার তো আসলে তুলনা চলে না। জি। হ্যাঁ, ম্যাডাম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজন আইকনিক না ব্যক্তিত্ব। গুরুত্বের হ্যাঁ, জায়গা থেকে আমি হ্যাঁ, প্রশ্ন সেই করছি। গুরুত্বের জায়গা হুম, থেকে আসলে আপনিও বুঝেন, আপনিও হুম, সাংবাদিকতার পেশায় আছেন যে একটা কমেন্ট করা বা একটা কথা বলা বা উনার সম্পর্কে এটা কিন্তু আসলে অনেক সিওর হয়ে অনেক ভেবে চিন্তে তারপরে হুম। বলতে হয়। আমার ধারণা সেই আলোকেই হয়তো যে ঘন, ঘন প্রেস ব্রিফিং করা বা ইয়ে করা সেটা হয়তো স্যাররা করছেন না। তারা মানে একটা কনক্রিট কোন ইনফরমেশন এর বেসিস হলেই তারা করবেন। একটু আ অন্যদিকে আসতে চাই। জি, সেটা হচ্ছে যে লন্ডনে এর আগে নেয়া হয়েছিল। লন্ডনের প্রসঙ্গটা এইজন্যই আনছি সেখানে তারেক রহমান আছেন এবং আপনি জেনেছেন যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আ খুব বেশি নিশ্চয়তার মধ্যে নেই এই মুহূর্তে। জি, এমনকি তার মা অসুস্থ হওয়ার পরে, খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে এই প্রসঙ্গটা আরো বেশি করে জি। এসেছে। আ আসলে লন্ডনে উনাকে নেয়া হতে পারে। এজন্য কি অপেক্ষা করা হচ্ছে? আ এটা আসলে আ আ আমি সঠিক বলতে পারব না। কিন্তু আসলে অ্যা যদি সেটার উত্তরটা কিন্তু আগেই আপনি যেটা বলেছেন যে ম্যাডাম জিয়া লন্ডনে যাবেন কি যাবেন না, এটা কিন্তু নিশ্চিতভাবেই নির্ভর করছে উনার ওভারঅল ফিটনেস এর উপরে। যদি জি, ফিটনেস ভালো হয় তাহলে তো অবশ্যই উনাকে এটা তো খুব স্বাভাবিক যে আমি যেখানে থাকবো আমি তো চাবো যে আমার মায়ের চিকিৎসা আমি সেখানেই করাতে। ঠিক আছে? সেটা একটা ইয়ে। কিন্তু তার আগে তো উনার ফিটনেসটা নিশ্চিত হতে হবে যে জি। উনি লন্ডন পর্যন্ত ট্রাভেল করতে পারবেন কিনা। এখন এটার সাথে আসলে উনার ফেরা বা না ফেরার কি সম্পর্ক সেটা আসলে আ আমার আসলে জানা নেই। মানে আমি সহজভাবে বুঝি যদি উনি ফিট হন তাহলে লন্ডনের পর্যন্ত ট্রাভেল করতে পারেন এবং দেশে উনার যারা চিকিৎসক প্যানেল তারা যদি সে সিদ্ধান্ত দেন তাহলে অবশ্যই অ্যা এ চিকিৎসাটা লন্ডনেই হবে। আমি হ্যাঁ, আপনি ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। জি, এছাড়াও ড্যাবের সঙ্গে যুক্ত আছেন। জি, নানাভাবে আপনি জি, দলীয় খোঁজখবর রাখেন। আর আ খালেদা জিয়ার বিষয়ে আলোচনা আসলে রাজনীতি আসবে এটাই খুব স্বাভাবিক। জি, আমার জি। প্রশ্ন হচ্ছে যে তিনি একই সঙ্গে বিএনপির প্রধান ব্যক্তি যেমন একই সাথে এবারের যে নির্বাচন সেখানে ৩ টি আসনে তাকে আ মানে মনে প্রার্থিতা ঘোষণা করা জি। হয়েছে বিএনপির পক্ষ থেকে। আ এছাড়াও তারেক রহমান দেশে আসতে পারছেন না। এই দুটো বিষয় মিলে এই সময়ে খালেদা জিয়ার অসুস্থতার পাশাপাশি বিএনপি কিছুটা অস্বস্তিতে বা এক ধরনের ঝুঁকির মধ্যে কিনা? রাজনৈতিক ঝুঁকির দিকটা আসলে বলছি। আমি তো আসলে রাজনৈতিক বিশ্লেষক না। তাই এ সম্পর্কে যে আমি খুব বেশি যে আপনার দলের আমার দলের দিক থেকেই। আমি আসলে মানে একজন হুম, জাতীয়তাবাদী চেতনার সমর্থক হিসেবে যেটা বলতে পারি যে হ্যাঁ, আমাদের
বর্তমানে বেগম খালেদা জিয়া হচ্ছেন জাতীয়তাবাদী, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি তো বটেই, তারও ঊর্ধ্বে উঠে উনি পুরা বাংলাদেশের একটা ঐক্যের প্রতীক। হ্যাঁ? আর তারেক রহমান স্যারও হচ্ছেন আপনার জাতীয়তাবাদী রাজনীতির এবং একজন মানে কি বলবো মূল ব্যক্তিত্ব। তো আসলে এখন ওনার দেশে আসা বা না আসাটা আসলে অনেক বড় রাজনৈতিক সিদ্ধান্ত, যেটার সাথে আসলে যারা আ দেশে আ যারা জ্ঞানী ব্যক্তি বা বিজ্ঞ ব্যক্তি, এই ওনারা আসলে মিলেই এটা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিবেন আসলে। এই ব্যাপারে আসলে না, সেটা এখন হচ্ছে আপনি তার আসা না আসা। আমার প্রশ্নটা হচ্ছে হুম, যে এই সার্বিক হ্যাঁ, অবস্থা এখন যেটা আপনি তৈরি যেটা হয়েছে বলছেন হ্যাঁ, সেটা ঝুঁকি না। তৃণমূলের যেটা এটা তো স্বাভাবিক যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা অবশ্যই তৃণমূলের যারা নেতাকর্মী আছেন তারা ভীষণভাবে উদ্বিগ্ন। আ এটা তো তাদের একটা আবেগের জায়গা। ঠিক আছে? সেটা একটা বাস্তবতা। আবার জনাব তারেক রহমান এই মুহূর্তে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। এটাও একটা বাস্তবতার জায়গা। তো এই বাস্তবতা এবং আবেগকে আসলে সমন্বয় আসলে করতে হবে এবং এটা নিশ্চয়ই বিএনপির যারা উচ্চ পর্যায়ের নেতৃত্ব আছেন তারা তৃণমূলকে হয়তো একদম এখন বোঝাতে না পারলেও এটা আসলে আস্তে, আস্তে এটা এই বোধটা আসলে আছে আসলে সবার মধ্যেই। এখন কিন্তু ম্যাডাম যেহেতু হঠাৎ করেই অসুস্থ হয়ে গিয়েছেন এবং আপনি যেটা বলছেন যে হুম, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, তো স্বাভাবিক। উনারাও তো এই সমাজেরই অংশ সবাই আমরা। ফলে জি। সেই উদ্বেগ বা সেই উৎকণ্ঠার তো আসলে ছুঁয়েই যায় সবাইকে। আ তারেক রহমানের দেশে ফেরা এবং না ফেরার বিষয়টি আসলে মাকে দেখতে আসা মানে তার তো মা। মানে জি, দেশনেত্রী হিসেবে সাধারণ মানুষরা হচ্ছে তাকে জি। নেত্রী হিসেবে চিন্তা করেন। তার তো মা। সেই জায়গা থেকে সেটা সেই আবেগকে দমন করাটাই বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে নাকি নিরাপত্তা ইস্যুটা বেশি গুরুত্বপূর্ণ মনে না হয়? এখন উনি কোন ইস্যুতে আসছেন না, উনি কিন্তু একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন যে ফেসবুকে জি, Facebook এ একটা স্টেটমেন্ট জি। দিয়েছেন। সেই হুম, স্টেটমেন্টে কিন্তু উনি বলেছেন যে এই সিদ্ধান্তটা এককভাবে তার নিয়ন্ত্রণাধীন না। একজন স্টেটমেন্টের আসলে অনেক কিছুই আমরা যতই বলি যে তার একটা ব্যক্তিগত জীবন আছে, তার ইয়ে আছে। কিন্তু সবকিছু একজন স্টেটমেন্ট যারা আছেন বা হবেন, তাদের অনেক কিছুই কিন্তু আসলে অনেক অ্যা অ্যা জনের সাথে আলাপ আলোচনা পরামর্শ করেই কিন্তু তাদের নির্ধারণ করে। যেমন যেমন ধরেন যে একজন ভিআইপি কারণ বাজারের সামনে দিয়ে যাবেন। উনি কিন্তু ইচ্ছা করলেই যেতে পারেন না আসলে। ঠিক আছে? তাকে কিন্তু অনেক অ্যা এজেন্সির ক্লিয়ারেন্স বা সবকিছু ইয়ে প্রোটোকল করেই তো নিয়ে প্রোটোকল হুম, নিয়েই কিন্তু হুম। তাকে যেতে হয়। উনি ইচ্ছা করলেই একটা পার্কে, রমনা পার্কে মনে হলো সকালে আমি বা আপনার মতো হাঁটতে পারেন না। কিন্তু লন্ডনে একটা বাসে হ্যাঁ, যেতে পারেন একা, যেতে একা। হুম। সেটা একটা অন্য ইস্যু। কারণ কি দেশের যেই জি, ইয়েটা সেটা আমাদের তো দেশের জি। প্রেক্ষাপটটাও চিন্তা করতে হবে। তো এটা নিশ্চয়ই একটা আ আ সমন্বিত সিদ্ধান্ত এবং এটা সম্পর্কে আসলে আ ভালো মন্তব্য বা ভালো কমেন্ট করবেন উনারাই যারা এটার সাথে সরাসরি সংশ্লিষ্ট আরকি। ঠিক খালেদা আছে? জিয়ার প্রসঙ্গে একটু আসি জি, জি, আরেকবার। আপনি চিকিৎসক, জি, সেই জায়গা থেকে তার বয়স সম্পর্কে আপনি ওয়াকিবহাল, তার জি, জি, যে ট্রিটমেন্ট হচ্ছে আমরা যেগুলো আলাপ করলাম। জি, তার প্রেক্ষাপটে একটু বলবেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। জি, তার প্রার্থিতা এগুলো নিয়ে আশা করি এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি এভার কেয়ার থেকে তিনি আবার গাড়ি করে বাসায় ফিরেছেন সুস্থ জি, হয়ে। আ ৮ দিন, 10 দিন, 12 দিন বিভিন্ন সময় বিভিন্ন রকম থেকেছেন। এবারে ফিরলেও তার এই যে বয়সের এবং অন্যান্য যে আ চিকিৎসা পরিস্থিতি, জি। সেই বিবেচনায় আপনার কি মনে হয় যে অন্যান্য দায়িত্ব পালন করা, দলের বিষয়ে সিদ্ধান্ত দেয়া বা এর ক্ষেত্রে আ কিছুটা ঝুঁকির মধ্যে থাকবে না কিনা? এটা তো খুবই স্বাভাবিক যে উনি অ্যা ধরেন 91 এর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে ফিটনেস নিয়েছিলেন, এখন তো আর সেটা আমরা না আশা সেটা করতে সেটা সেটা তো নিশ্চয়ই আমরা আশা করতে আশা পারি করি না। না। হ্যাঁ। তারপরেও উনার হুম, উপস্থিতিটা, উনার দ্য ভেরি প্রেজেন্স অফ হার এটা অবশ্যই একটা স্টিমুলেটরি ইফেক্ট। এটা তো সবাই জানে। স্টিমুলেটরি ইফেক্ট হুম। ফর হোল অফ দ্যা নেশন। পুরা বাংলাদেশী জাতির জন্য। তো উনি আসলে একদম যে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট যে উনাকে করতে হবে তাও কিন্তু খুব জরুরি না। কিন্তু উনার প্রেজেন্সটা, উনার একটু দিক নির্দেশনাটা এটা তো আসলেই এ অনেক উদ্দীপনামূলক। ঠিক আছে? তো অতটুকু সুস্থ হয়ে যদি উনি ফিরে আসতে পারেন, ইনশাআল্লাহ ওই জায়গাটুকু উনি নিশ্চয়ই করতে পারবেন। না, দলের প্রধান হুম, ব্যক্তি হুম, আ সুস্থ থাকলে এবং হুম, দিক নির্দেশনা দিলে সাধারণ মানুষ উৎফুল্ল হবে সেটা স্বাভাবিক। স্বাভাবিক। আমার প্রশ্ন হচ্ছে উনার শারীরিক এবং বয়স হুম, বিবেচনায় যে সময়টা সামনে আছে জি। এবং এখন থেকে রিকভার করলে বাসায় আসলো সেইটা আসলে তার কথা বলা মানে আমি সেটা মিন করছি বা ও সাধারণ কথা বলা না। মানুষের এটা এখন দেখেন উনি এই অবস্থা থেকে আসলে এটা আমি আশাবাদী। জি, যে উনি কিন্তু ওই যে উনার যেই সীমিত যেই মুভমেন্ট, চলাফেরা বা কথা বলা বা একটু ওই যে অ্যা 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 সাক্ষাৎকার দেওয়া বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল হুম, যায় বা হুম, হুম, অতটুকু উনি করতে পারবেন। অতটুকু কিন্তু উনি করেই আসছেন। উনার এই হুম, সীমিত
শারীরিক যেই না, আমার হচ্ছে মানে ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্রে তো এক ধরনের বাস্তবতা বেশি থাকে। আমি একটু স্পষ্ট জি, করি জি। আপনাকে। সেটাই আমি জানতে চাচ্ছি যে এই যে সময় মাত্র মানে ৩ হ্যাঁ, মাসও নাই। এখন এই সময়টাতে তার ওই রিকভারিটা যেটুকু হতে পারে যদি ইতিবাচকই হয় সেটা কতটা এখন সম্ভব? যে নীতি নির্ধারণীমূলক যে কাজগুলি বা ইয়েগুলি, এগুলিতে যে উনি উনার এই শারীরিক অবস্থা নিয়ে খুব অ্যাক্টিভলি যে আগেও যে খুব বা পার্টিসিপেট করতেন তা না। উনি কিন্তু দিক নির্দেশনা জি, দিতেন, হ্যাঁ? জি, কারণ সেটা তার পক্ষে সম্ভবও ছিল না। এই জি। শারীরিক এত কষ্টকে ধারণ করে। হুম, ঠিক আছে? তাই আমার মনে হয় যে এইবারের অসুস্থতার আগে বা এবারের অসুস্থতা থেকে যদি ইনশাআল্লাহ উনি যদি রিকভারি করেন পরে, আগে যেই প্যাটার্ন এ হুম। সিদ্ধান্তগুলি হতো সেতটুকু সিদ্ধান্ত ওই প্যাটার্ন এ সিদ্ধান্ত নেয়ার জন্য উনার যতটুকু সম্পৃক্ততা ছিল, ততটুকু সম্পৃক্ত যদি এবার উনি রিকভারি করে আসেন, অতটুকু সম্পৃক্ত উনি থাকতে পারবেন। তারেক ইনশাআল্লাহ। রহমান এবং খালেদা জিয়া এই জি, দুজনের নেতৃত্বটা তো বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। বিএনপির এই ক্ষেত্রে নির্বাচনী রাজনীতিতে মাঠে আছে জি। এবং খুবই মাঝামাঝি জায়গায় রয়েছে। সেক্ষেত্রে আপনার মনে হয় কিনা যে তারেক রহমান নিজেও তো মানসিকভাবে এক ধরনের অস্থিরতার মধ্যে থাকাটাই স্বাভাবিক। আ এইটা বিএনপির রাজনৈতিক যে বর্তমান বাস্তবতা, সেও একটা এর আগের অন্য নির্বাচন থেকে এই সময়ের নির্বাচন বিএনপির যে অবস্থা, যেভাবে মোকাবেলা করছে সেটা নিশ্চয়ই আলাদা। সেক্ষেত্রে এটা ঝুঁকিতে এখন কিছুটা এটা ক্ষতিগ্রস্ত আসলে হওয়ার সুযোগ খুব আছে কিনা? ভালোভাবে বলতে পারবে যারা রাজনৈতিক বিশ্লেষক বা যারা সরাসরি জি, রাজনীতির সাথে আমরা যারা একটু পেশাগত দিকটা দেখি, জি। এ ব্যাপারে আসলে খুব বেশি কমেন্ট আমরা আসলে করতে পারব না। কারণ সে এক্সপার্টাইজ টা আসলে আমাদের নাই। আচ্ছা। আসলে ঠিক না, আছে? আপনি তো দলের সঙ্গে মানে একটু হ্যাঁ, আমি মানে দলের সেই একটা জায়গাটা পেশাগত থেকে সংগঠনের সাথে আছি। আচ্ছা। কিন্তু আপনি যেটা এটা হলেন একদম আমাদের বিএনপির বা ওই রাজনৈতিক দলের একদম উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বা যারা একদম এটাকে নিয়ে ক্রিটিক্যালি জি। এনালাইসিস করছেন, এটা নিয়ে পড়াশোনা করছেন বা এটা নিয়ে একাডেমিক্স এ আছেন, তারা আসলে এটা নিয়ে ভালো ইয়ে করতে দিবে। কিন্তু আমার এখানের যেটা অবস্থান যতটুকু চিকিৎসক হিসেবে মানে আপনি যে কোয়েশ্চেনটা করছেন সেই টেকনিক্যাল পারসন পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, ম্যাডাম জিয়া যদি ইনশাআল্লাহ রিকভারি করে ফিরলে যতটুকু ওই যে আপনি যে আগের কোয়েশ্চেনটা করলেন, যতটুকু সম্পৃক্ততা উনার দরকার, জি। অতটুকু সম্পৃক্ত উনি থাকতে পারবেন ইনশাআল্লাহ। আপনি চিকিৎসক হিসেবে আমার হুম, প্রশ্ন আমরা আলোচনার শেষের জি, দিকে। বিষয়টা হচ্ছে যে আমরা দেখছি যে যেহেতু প্রেস কনফারেন্সে চিকিৎসকরা খোলামেলা বলছেন না কিছু, জি, যে জি, জি। কারণে সাধারণ মানুষের বিশেষ করে বিএনপির দেশের বিভিন্ন জায়গা থেকে ওখানে হাসপাতালের সামনে ভিড় করছেন। হুম, যেটাতে আমার কাছে মনে হয় যে এটাতে খুব একটা লাভজনক কিছু নাই। কোন আপনি কিছু একটু না। চিকিৎসক হিসেবে বলবেন, সাংবাদিকরাও অনেক ওখানে ভিড় করছেন। আ মানে সেটাতে আসলে খুব বেশি না, তথ্য এটা পাওয়া যাবে আসলে কিনা খুব বেশি এবং সেখানে কোনো লাভ হবে না, কিনা? এখানে আসলে কোনই লাভ হবে না। আমরা যদি অ্যা উনার হাসপাতালের সামনে গিয়ে ভিড় করি, দুটো ক্ষতি হবে যে একটা হলো হাসপাতালের সামনে এরকম অত্যন্ত ভিড় থাকলে ওইখানে যে অন্যান্য যারা রোগী আছেন তাদেরও চিকিৎসা সেবা ব্যাহত হয়। এটা হুম, অলরেডি কিন্তু বিএনপি একটা প্রেস রিলিজও দিয়েছে যে অন্য রোগীর চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয়। প্লাস উনার জন্য তো কোনো লাভ হবে না আসলে। হুম। কারণ দেখা যায় যে অযথা যদি এখানে ভিড় করা হয় নিশ্চয়ই তো উনাকে খুবই আইসোলেটেড রাখা হচ্ছে। তারপরও যে আমরা বলি যে আমরা যত দামি পোশাক পরি হসপিটালে যাই না কেন, আমি একটা দামি ব্লেজার পড়লাম, আরেকজন রিক্সা চালক ভাই একটা গেঞ্জি পরে গেল। দুটোই কিন্তু আমরা ডাক্তারি ভাষায় বলি স্ট্রিট ক্লথ হুম। মানে রাস্তার কাপড়। তো এই রাস্তার কাপড়ে আমরা যখন যাবো একটা হাসপাতালে তখন দুটোই কিন্তু ইনফেকশন এর একটা খুবই গুরুত্বপূর্ণ সোর্স। তাই আসলে এই ধরনের না, এবার কেয়ার তো ভেতরে অ্যালাও ভেতরে করছে না। এলাও করে না, বাইরে, বাইরে থাকছে। বাইরে হ্যাঁ, এলাও করছে। তো বাইরে গিয়ে তো আসলে হ্যাঁ। কোনো হাসপাতালের একটা যে সার্বিক পরিবেশ যে ওইটাও কিন্তু আসলে ব্যাহত হয়। বরং আমার মনে হয় যে যেখানে আছি, যে যার ধর্ম অনুযায়ী যদি আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি উনার রিকভারির জন্য সেটাই আসলে আ স্পিরিচুয়ালি অনেক ভালো দিক। ঠিক আছে? অ কারণ আমরা তো ওইখানে যাচ্ছি কি আবেগ মানে একটা হ্যাঁ, স্পিরিট থেকে জি, যাচ্ছি। জি। সেই স্পিরিটটাকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি যে আমরা যে যার ধর্মীয় অনুযায়ী আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। অনেক ধন্যবাদ ডাক্তার আহমদ সামি আল হাসান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আহমেদ সামি আল হাসান। তার কাছ থেকে আমরা খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন দিক এবং এই বয়সে যে সমস্যাগুলো হতে পারে তার বিস্তারিত জানার চেষ্টা করেছি। আ এমন রাজনৈতিক এবং অন্যান্য বিষয়ের আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ। দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর YouTube, Facebook সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আর যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ সবাইকে।